नमस्कार बंधु আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমিক যে সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার 17 নম্বর ক্লাস আর ক বর্ণ নির্মিত 2 নম্বর ক্লাস। তোমরা জানো যে আমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে ক্লাস এগোনোর চেষ্টা করছি। সেদিক থেকে ক পর্যন্ত একটা ক্লাস হয়ে গেছে। আজ খ নির্মিত যে বর্ণ অর্থাৎ ক বর্ণ দিয়ে গঠিত যে বর্ণ, সেই বর্ণের আজকে দ্বিতীয় ক্লাস। আর টোটাল বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা 17 নম্বর ক্লাস। দেখো বন্ধু, এই সাহিত্যের গ্রন্থের আলোচনার ক্লাসে আমি কিন্তু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে প্রত্যেকটা জিনিসকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আজও কিন্তু সেই চেষ্টাটাই কিন্তু করব। কারণ এখানে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না, তাই বোর্ড ওয়ার্ক করতে গিয়ে অযথা সময় নষ্ট না করে যাতে তোমাদের ঠিকঠাকভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটাই কিন্তু করেছি। আজও কিন্তু সেই চেষ্টাটা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কবি কাহিনী। তোমরা অবশ্যই জানো বন্ধু যে কবি কাহিনী বাংলার একটা কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থ বা কবিতা গ্রন্থটা কিন্তু লিখেছিলেন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের প্রত্যেকেই জানা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এখানে কিন্তু কবি নিজের যে হৃদয় ভাব সেটাকে কিন্তু পরিত্যক্ত করেছেন, অর্থাৎ নিজের হৃদয় ভাবকে পরিত্যক্ত করে সুন্দর সুন্দর কিছু কবিতা আমাদের উপহার দেওয়ার কিন্তু চেষ্টা করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কবিতা সংগ্রহ। তোমরা জানো এই কবিতা সংগ্রহ হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা, এবং এটা কিন্তু মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত কর্তৃক প্রকাশিত হয়েছিল। এই কবিতা সংগ্রহে গ্রন্থে কবিবর ঈশ্বরগুপ্ত রচিত কিছু নৈতিক এবং পরমার্থিক বা সামাজিক বা ব্যঙ্গ বিষয়ক বা যুদ্ধ বিষয়ক বা ঋতুবর্ণনা বিষয়ক এবং প্রেম বিষয়ক অনেক কবিতা কিন্তু এখানে ঠাঁই পেয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কবি রহস্যম। তোমরা জানো কবি রহস্যম নামটা শুনে বুঝতে পারছো এটা সংস্কৃত ধাতুরূপ গ্রন্থ একটা। এই কবি রহস্যম গ্রন্থটা লিখেছিলেন কিন্তু হলায়ুদ, নাম শুনে থাকবে বিখ্যাত হলায়ুদের লেখা কিন্তু এটা। বিশেষ করে এই গ্রন্থে তোমার হলায়ুদ ভট্টনারায়ণের যে বংশধর এবং গৌড়ের রাজা লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। ইনি ব্রাহ্মণ সর্বস্ব বা ন্যায় সর্বস্ব বা বৎস সূক্ততন্ত্র বা অভিধান রত্নমালা প্রভৃতি কতকগুলি গ্রন্থের রচয়িতা ছিলেন। এবং কবি রহস্য গ্রন্থে কবিতাচ্ছলে ধাতুরূপ তুলে ধরা হয়েছে, এবং এক একটি শ্লোকের মধ্যে এক একটি ধাতুর একই বিভক্তিতে কত প্রকার রূপান্তর হতে পারে তার বিস্তৃতভাবে কিন্তু বর্ণনা এই গ্রন্থের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কবি হেমচন্দ্র। এবার এই যে কবি হেমচন্দ্র, এটা তোমরা জানো অক্ষয়চন্দ্র সরকারের লেখা, কিন্তু কবি হেমচন্দ্র গ্রন্থটা কিন্তু অক্ষয়চন্দ্র সরকার হচ্ছে লেখা। এবার এই গ্রন্থের মধ্যে কবি তোমার হেমচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী বা তার রচনা সমূহের যে ধারাবাহিক তালিকা এবং তার কাব্য সমূহের যে সমালোচনা, সেটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে হেমচন্দ্রের কাব্যের বিশেষত্ব কী বা বাংলা সাহিত্যের বা বাঙালি জাতি তাতে কী পরিমাণ জ্ঞান লাভ হয়েছে, এবং এই সকল কথা বিশেষ দক্ষতার সঙ্গে কিন্তু লেখক আলোচনা করেছেন এই গ্রন্থের মধ্যে। এবার পরবর্তী উল্লেখযোগ্য যে গ্রন্থটা আমরা পাব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কমলাকান্ত পদাবলী। তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে বাংলার একটা সঙ্গীত গ্রন্থ কিন্তু এই কমলাকান্ত পদাবলী বাংলার একটা কিন্তু সঙ্গীত গ্রন্থ। এবার এখানে কিন্তু এই সঙ্গীত গ্রন্থটা প্রকাশিত হয়েছিল কিন্তু শ্রীকান্ত মল্লিক এই সঙ্গীত গ্রন্থটা কিন্তু প্রকাশ করেছিলেন। এবং এখানে যে সাধক, বিখ্যাত যে সাধক বা আমাদের শাক্ত পদাবলিকার কমলাকান্ত ভট্টাচার্যের রচিত অনেকগুলি গান এখানে কিন্তু সন্নিবেশিত হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেই গানগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য রচনা কমলাকান্তের দপ্তর। তোমরা প্রত্যেকেই জানো এটা বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কমলাকান্ত ছদ্মনামে কিন্তু লিখেছিলেন। তাহলে অবশ্যই কিন্তু এটা বাংলার একটা রসাত্মক গ্রন্থ, একটা প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমবাবুর নাম এলেই কিন্তু কমলাকান্ত দপ্তরের নাম কিন্তু এসে যায়।
অবশ্যই তাহলে বুঝতে পারছো কমলাকান্ত দমোদর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গ্রন্থে কতগুলি সরস হাস্যরসাত্মক প্রবন্ধ আছে এবং সকল প্রবন্ধে কিন্তু কৌশলের সমাজ, রাজনীতি, শিক্ষা প্রভৃতি দোষের উপর কটাক্ষ করা হয়েছে এবং এই প্রবন্ধগুলি ধারাবাহিকভাবে বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। তোমরা জানো এখানে বিখ্যাত প্রবন্ধ আছে বিড়াল, বসন্তের কোকিল। এটা দেখবা সাহিত্যের ইতিহাস পড়া থেকে আমি যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলোচনা করেছি তখন বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত গেলাম না। তোমরা যদি সাহিত্যের ইতিহাস ক্লাসটা দেখে নাও তাহলে কিন্তু সেটা অনেকটাই কিন্তু সুবিধা হবে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কমলে কামিনী। তোমরা অবশ্যই বন্ধু প্রত্যেকে নাম শুনে থাকবে যে কমলে কামিনী হচ্ছে বাংলা একটা মিলনান্তক নাটক। অবশ্যই নাটকটা লিখেছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র। বিষয়টা ছিল এরকম যে ব্রহ্মদেশের রাজা বীরভূষণের সঙ্গে কাছাড় সিংহাসন নিয়ে মণিপুরের রাজা গম্ভীর সিংয়ের কিন্তু মনোবাদ উপস্থিত হয় এবং কাছাড় ছিল কিন্তু মণিপুরের অধীন। এই কাছাড় দেশবাসীর কাছে অভিপ্রায় অনুসারে গম্ভীর সিংহ স্বরাজ্যের সহকারী সেনাপতি যিনি ছিলেন শিখণ্ডী বাহনকে কাছাড়ের রাজা মনোনীত করেন এবং ব্রহ্মাধিপতি কনিষ্ঠা মহিষী অনুরোধে স্বীয় শ্যালককে রাজা করতে চান। এই সূত্রে ব্রহ্মদেশের রাজার সঙ্গে মণিপুর রাজ্যের যুদ্ধ বাধে এবং কাছাড়ি যুদ্ধক্ষেত্র সেইখানে মানে শিখণ্ডী বাহন যে ছিল ব্রহ্ম সেনাপতিকে পরাজিত করে স্বীয় শিবিরে নিয়ে আসে। পথে যুদ্ধ দর্শনা বা বিলাসিনী ব্রহ্ম রাজকন্যা রণকল্যাণী শিখণ্ডী বাহনের মস্তকে কমলমালা নিক্ষেপ সে কিন্তু করেছিল এবং শিখণ্ডী বাহন একবার উদ্যে দৃষ্টিপাত করে ইন্দি বরাক্ষী রাজকন্যার রূপে মুগ্ধ হয়। তারপরে ব্রহ্মাধিপতি 7 দিবসের জন্য যুদ্ধ স্থগিত রাখার মানে অনুরোধ করে এবং মণিপুর শিবিরে নানা উৎসবের আয়োজন হয়। একটি মণ্ডপ নির্মিত হয়ে সেখানে রাসলীলা অভিনয়ের উদ্যোগ হয় এবং রণকল্যাণী রাধিকা বা তার সহচরী সুরবালা দূতী এবং শিখণ্ডী বাহন কৃষ্ণ সেজে সেই লীলাতে কিন্তু যোগদানও করে। মণিপুর যে অধিপতি রাধিকা অভিনেত্রীর পরিচয় মানে সে জানতো না, কিন্তু তাকে কমলে কামিনী তখন আখ্যা দেয় এবং দেখা যায় ব্রহ্মদেশের যে অধিপতি কন্যার মনোভাব জানতে পেরে তার সঙ্গে শিখণ্ডী বাহনের গোপনে বিয়ে দেয় এবং তাকেই কাছাড়ের রাজা করবার সম্মতি মণিরাজকে কিন্তু সে জ্ঞাপন করে। পরে দেখা যায় যে পুরাধিপতিকে মানে একবারে সদল বলে আহারে নিমন্ত্রণ করে পাঠায় এবং এরা উপস্থিত হলে ব্রহ্মরাজ অবগত হন যে শিখণ্ডী বাহন মণিপুর অধিপতির জ্যেষ্ঠ মানে মহিষীর পুত্র এবং সূতিকাগারে এই পুত্রটিকে গজমতি হার সে ধার দেয় এবং কৌটার সঙ্গে ধুনি ধাত্রী ঈর্ষাপরায়ণ কনিষ্ঠা মহিষী গান্ধারী অনুরোধে বিন্দু সরোবরে সে রেখে আসে। তারপর দেখা যায় যে ত্রিপুরা ঠাকুরানী নাম্নী এক বিধবা রমণী তীর্থযাত্রাকালে এই শিশু এবং কৌটাটি সঙ্গে নিয়ে যায় এবং কোনো সন্ন্যাসী এই শিশুতে রাজলক্ষণ দেখেছিল বলে 5 বছর পরে ত্রিপুরা ঠাকুরানী একে মণিপুরে ফিরিয়ে নিয়ে আসে এবং পুত্রের মতো প্রতিপালন করতে থাকে এবং সেই সঙ্গে অস্ত্রবিদ্যা শিক্ষার্থে রাজসেনাপতি সমরকেচুর নিকট তাকে পাঠিয়ে দেয়। এদিকে শিখণ্ডী বাহনও এ পর্যন্ত ত্রিপুরা ঠাকুরানীকে মাতা বলে জানে। এই সকল বৃত্তান্ত জানার পরে ব্রহ্মরাজ বলে যে আমি মণিপুরের যুবরাজকে কাছাড় সিংহাসন দেব না, আমি নিজের জামাতাকে ওই সিংহাসনে বসাবো। কে জামাতা এই কথা যদি জিজ্ঞাসা করা হলে তখন ব্রহ্মরাজ বলে যে শিখণ্ডী বাহনই কিন্তু তার জামাতা। তখন মণিপুর রাজের আনন্দের কিন্তু সীমার থাকে না। দেখো বন্ধু, এটাই ছিল দীনবন্ধু মিত্রের লেখা কমলে কামিনী যে নাটকটা আছে তার প্রধান কিন্তু বিষয়। পরবর্তী উল্লেখযোগ্য রচনা কিন্তু কর্পূর মঞ্জরি। তোমরা জানো যে কর্পূর মঞ্জরি হচ্ছে একটা বাংলা নাটক এবং এই কর্পূর মঞ্জরি নামক যে নাটকটা এটা একটা সংস্কৃত ষট্টক জাতীয় নাটকের অনুবাদ।
এবং এটা যতীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অনুদিত হয়েছিল এবং কর্পূর মঞ্জুরি প্রাকৃত ভাষায় লেখা এবং গ্রন্থখানি একবারে বলতে পারো বিদ্যশালাভঞ্জক নাটিকার রাজশেখরের লেখনী প্রসূত। অর্থাৎ আগে কিন্তু যে বিদ্য সাবলঞ্জকা যে নাটিকা রচয়িতা রাজশেখরের লেখা দেখে কিন্তু অনুপ্রাণিত এটা তিনি লিখেছিলেন। এবং কৌল সম্প্রদায়ভুক্ত যে ভৈরবানন্দ একটি আশ্চর্য দেখাতে অনুরুদ্ধ হয়ে একটি রমণীকে ধ্যান বিমানে আনয়ন করেন এবং পরিচয় প্রকাশ পেলে যে তিনি রাজ্ঞীর মাতৃশশার কন্যা এবং তার নাম হচ্ছে কর্পূর মঞ্জুরি, এটা জানা যায়। এবং রাজ্ঞী তাকে 15 দিন প্রাসাদে রেখে দেয়। সেখানে রাজা কর্পূর মঞ্জুরির প্রেমে কিন্তু আবদ্ধ হয় এবং দেখা যায় যে রাজ্ঞী ভৈরবানন্দের শিষ্য হইলে গুরু দক্ষিণাস্বরূপ ধনরাস মঞ্জুরি নাম্নী এক রাজকন্যার সঙ্গে রাজার কিন্তু বিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং যখন বিয়ে সম্পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু তোমার প্রকাশ পেয়ে যায় যে ধনসার মঞ্জুরি কর্পূর মঞ্জুরি কিন্তু অপর নাম, অর্থাৎ এরা দুইজন কিন্তু একই ব্যক্তি। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমিক যে সংক্ষিপ্ত আলোচনা, তোমরা বুঝতেই পারছো এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটা কিন্তু যে কোনো কলেজে পাঠ্য আছে যে কোনো ক্লাসে, ফলে সেখানে 2 নম্বর বা 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন আসতে অবলীলায় দেখা গেছে। সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন আসে যে অমুক গ্রন্থটা কার লেখা, তার সম্পর্কে কি জানো, ফলে এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব। আমি বলবো তাই তোমরা এটাকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে দিয়ে তোমরা নোট ডাউন করে নেবে। সবথেকে ভালো হয় মনোযোগ সহকারে ক্লাসটা করো। ইউটিউব ব্যানারে যাবে, আমার ফোন নম্বর দেওয়া আছে, নোটের দরকার হলে আমাকে সরাসরি ফোন করবে, অবশ্যই নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কর্মকথা। তোমরা জানো এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা। এই গ্রন্থে কিন্তু দার্শনিক তত্ত্বপূর্ণ কতকগুলি সুচিন্তিত প্রবন্ধ আছে এবং কর্মভিন্ন মানুষের যে গতি নাই, কর্মই তার ক্ষমতা ও অধিকার, এটাই কিন্তু প্রত্যেক প্রবন্ধে লেখক বোঝাতে চেষ্টা করেছেন। এবং যথার্থ বৈরাগ্য কাকে বলে বা মুক্তির পথ কী ইত্যাদি বিষয়ে লেখকের জ্ঞানগর্ভ প্রবন্ধগুলি অত্যন্ত মূল্যবান হিসাবে ধরা পড়েছে। এবং কর্মকাণ্ড ব্যাখ্যায় বিজ্ঞান কখন নিরস্ত হয় তাও কিন্তু লেখক খুব সুন্দরভাবে কিন্তু কর্মকথা গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কর্মদেবী। তোমরা অবশ্যই নাম শুনে থাকবে। কর্মদেবী হচ্ছে একটা বাংলা কাব্য, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এই যে কর্মদেবী গ্রন্থে কবি যেটা করেছিলেন যে ঐরন্টিপতির যে কন্যা কর্মদেবী, সে জসলমীরের রাজপুত্র সাধুর রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বরমাল্য প্রদান করে এবং রাঠোরের যে অধিপতির পুত্র অরণ্য কমলকে প্রত্যাখ্যান করে এবং বিবাহের শেষে যাত্রাকালে অরণ্যকমল পথের মাঝে সাধুকে আক্রমণ করলে যুদ্ধ উপস্থিত হয় এবং যুদ্ধে সাধু নিহত হয়। তখন কর্মদেবী নিজের হাতে এক বাহু কেটে মানে নিজের হাত কেটে পিতৃকুল কবির নিকট পাঠিয়ে দেন এবং অপর বাহু শ্বশুরের নিকট প্রেরণ করে প্রতিশোধ চিতায় কিন্তু প্রবেশ করেন। এটাই ছিল কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কর্মদেবী গ্রন্থের মূল বিষয়। পরবর্তী উল্লেখযোগ্য রচনা হচ্ছে কর্মফল এবং জন্মান্তর রহস্য। তোমরা জানবে যে এটা আশুতোষ দেব এম.এ. প্রণীত, এইভাবে কিন্তু গ্রন্থটার সূচনাতে লেখা ছিল। অর্থাৎ এই গ্রন্থের বিষয় হচ্ছে কর্ম দ্বারা যে জন্মান্তর সংঘটিত হয়, এটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এই গ্রন্থের প্রধান উদ্দেশ্য। এবং কর্মের উপাদান বা কর্মফল বা কর্মরহস্য, পুরস্কার ও দৈব বা পুরস্কার দ্বারা অদিষ্ট খণ্ডন বা কর্ম সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রে যে অভিপ্রায় বা কর্মযোগ বা জন্মান্তর প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এখানে আলোচিত হয়েছে। বিশেষ করে এই সকল বিষয় প্রতিপন্ন করার জন্য বহুবিধ আর্যশাস্ত্র এবং পাশ্চাত্য মতের সমালোচনা কিন্তু এই গ্রন্থের মধ্যে করা হয়েছে। দেখো বন্ধু, আজ যে ক্লাসটা করছি যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমিক আলোচনার ক বর্ণ নির্মিত যে ক্লাস, এটা ক বর্ণে নির্মিত 2 নম্বর ক্লাস এবং টোটাল কিন্তু 17 নম্বর ক্লাস। এই 17 নম্বর ক্লাসে আর একটা গ্রন্থ আলোচনা করব। একটা গ্রন্থ আলোচনা করার পরে আজকের ক্লাসটা শেষ করব। সেই গ্রন্থটা হচ্ছে কর্মযোগের টিকা ও অন্যান্য গল্প।
হ্যাঁ, নামটা শুনেই বন্ধু বুঝতে পারছো যে কর্মযোগের টিকা অনন্য গল্প একটা গল্প গ্রন্থ, এবং এই গ্রন্থটা লিখেছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ মজুমদার। দেখো বন্ধু, এই গ্রন্থের যে বিষয়টা ছিল যে এই গ্রন্থের মধ্যে কর্মযোগের যে টিকা বা দীক্ষা বা গোলাপজাম, পিয়াসি, ডিটেকটিভের স্ত্রীলাভ বা পূজার আসর বা মন্দার স্বয়ম্বর প্রভৃতি 12টি ছোট ছোট গল্প কিন্তু এই গ্রন্থের মধ্যে আছে, এবং গোটা গল্পগ্রন্থটা কিন্তু একটা হাস্য রসাত্মক মানে হাস্যরস প্রদান কিন্তু একটা গল্পগ্রন্থ। আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার 17 নম্বর ক্লাসে তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় বন্ধু কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার।